গাজায় নিরাপদ ঘোষিত এলাকায় ইসরায়েলের নির্বিচার হামলা, তল্লাশি অভিযানের নামে পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোয় রাতভর তাণ্ডব ধরপাকড়। হিজবুল্লাহকে ধ্বংসে লেবাননে যে কোনো মুহূর্তে সর্বাত্মক হামলার ঘোষণা ইসরায়েলের, পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত সীমান্ত। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাবো বিস্তারিত। গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা। নেতানিয়াহু প্রশাসনের চিহ্নিত নিরাপদ এলাকা আল মাউসাইতেই ব্যাপক গোলাবর্ষণ করেছে আইডিএফ। ফলে আগুন ধরে যায় ঘনবসতিপূর্ণ এলাকাটিতে। দ্রুতই তাঁবুগুলোয় ছড়িয়ে পড়ে আগুন। প্রাণ গেছে কমপক্ষে 7 জনের। আশঙ্কা করা হচ্ছে আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। বিমান থেকে বোমা ফেলা হয়েছে উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিসেও, মধ্য গাজার নুসেইরাত ক্যাম্পেও হয়েছে তুমুল বোমা বর্ষণ। তবে এখনও প্রকাশ করা হয়নি হতাহতের সংখ্যা। গাজা সিটিতেও হামলা করতে ছাড়েনি ইসরায়েলের সেনারা। প্রাণ গেছে শিশুসহ একই পরিবারের 6 জনের। সিটির পশ্চিমাঞ্চলেও সমুদ্র থেকে আর্টিলারি শেল ছুড়েছে ইসরায়েলের নৌবাহিনী। ইসরায়েলের হাতে বন্দী গাজার 3 শতাধিক স্বাস্থ্যকর্মী। দেশটির কারাগারে এক ফিলিস্তিনি চিকিৎসকের মৃত্যুর খবর প্রকাশের পর এই ইস্যুতে শুরু হয়েছে তোলপাড়। অবিলম্বে তাদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ ও মানবাধিকার কর্মীরা। জানা যায়, ইয়াদ আল রান্তিসি নামের এই চিকিৎসককে গেল নভেম্বরে আটক করেছে ইসরায়েলি বাহিনী। আটকের 6 দিন পরে ইসরায়েলের কারাগারে তার মৃত্যু হয়। এই খবর প্রকাশের পর দেশটির কারাগারে বন্দী ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে নতুনভাবে দেখা দিয়েছে শঙ্কা। বর্তমানে তারা কি অবস্থায় আছেন তা বিশ্ববাসীর কাছে প্রকাশে আন্তর্জাতিক বিভিন্ন মহলের কাছে তদন্তেরও দাবি জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে 5 শতাধিক স্বাস্থ্যকর্মীর। দখলকৃত পশ্চিম তীরে বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসন। তল্লাশি অভিযানের নামে শরণার্থী শিবিরগুলোয় রাতভর চলে হামলা এবং ধরপাকড়। গুলিবিদ্ধ হয়েছেন কমপক্ষে 4 জন। বুধবার বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে তথ্য। তুলকারেম, হেব্রন, কালকিলিয়া সহ বেশ কয়েকটি এলাকায় সাঁড়াশি অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ভাঙচুর করা হয় ফিলিস্তিনিদের ঘরবাড়ি, আটক করা হয় অনেকে, যাদের মধ্যে রয়েছে শিশু কিশোরও। গাজায় চলমান অভিযানের পাশাপাশি পশ্চিম তীরেও বেড়েছে ইসরায়েলি আগ্রাসন। সেনা সদস্যদের সাথে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইহুদিরাও। سبع دوريات يا شباب، 7 دوريات يا شباب। আবারও প্রকাশ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের নড়বড়ে সম্পর্ক। নেতানিয়াহুর ক্ষোভ, কয়েক মাস ধরে বন্ধ মার্কিন অস্ত্র সহায়তা, যা তার কাছে অকল্পনীয়। অবশ্য হোয়াইট হাউসের সাফাই, নিয়মিত বিরতিতে দেশটিতে পাঠানো হচ্ছে সামরিক সহযোগিতা। বাইডেন প্রশাসন শাক দিয়ে মাছ ঢাকতে চাইলেও নেতানিয়াহুর বক্তব্যে ক্ষুব্ধ মার্কিন কংগ্রেসের একাংশ। গাজায় থামেনি আগ্রাসন। এর মাঝেই কয়েক দফা আলোচনায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের মতবিরোধ। মূলত রাফা সীমান্তে স্থল অভিযানকে কেন্দ্র করেই পরম মিত্রদের মাঝে গভীর হচ্ছে ফাটল। তবে এবারের ইস্যু অস্ত্র সহযোগিতা। সরাসরি বিষয়টি নিয়ে অভিযোগ তুলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জানান, গেল কয়েক মাস যাবৎ যুক্তরাষ্ট্র অস্ত্র পাঠানো বন্ধ রেখেছে, যা অচিন্তনীয়। কয়েক মাস ধরে ইসরায়েলকে অস্ত্র ও গোলাবারুদ দেয়া বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রের কাছ থেকে এ ধরনের আচরণ অবিশ্বাস্য। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনকে সে কথা জানানো হয়েছে। অবশ্য হোয়াইট হাউসের ভাষ্য ভিন্ন। সাফাই, অভ্যন্তরীণ জটিলতার কারণে শুধু একটি অস্ত্রের চালান আটকে ছিল, তবে সেটি কোনোভাবেই ইচ্ছাকৃত নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী যা বলেছেন সেটি হোয়াইট হাউসের কাছে অস্পষ্ট, কারণ শুধু একটি অস্ত্রের চালান বাদে সব সহায়তা সময় মতো পৌঁছানো হয়েছে তেল আবিবে।
প্রশাসনের তরফ থেকে ইসরায়েলকে ঢালাওভাবে সমর্থন দেয়ায় মার্কিন কংগ্রেসে ছড়িয়েছে উত্তাপ। বাইডেন সরকারের আমন্ত্রণে জুলাইয়ে পার্লামেন্টের নিম্নকক্ষে বক্তব্য রাখার কথা নেতানিয়াহুর, কিন্তু অনেক আইন প্রণেতাই এই উদ্যোগের ঘোর বিরোধী। তাদের বক্তব্য, হামাস নির্মূলের নামে পুরো ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধের কোনো মানে নেই, তাতে দুর্ভিক্ষ আর শিশুদের বানানো হচ্ছে প্রতিরক্ষার ঢাল। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। লোহিত সাগরে ডুবে গেল হুতি বিদ্রোহীদের হামলায় বিধ্বস্ত বাল্ক ক্যারিয়ার টিউটর। প্রাণ হারিয়েছেন সেটিতে থাকা ফিলিপাইনের এক নাগরিক। প্রায় এক সপ্তাহ আগে সেটি বিধ্বস্ত হয়েছিল। এর মাঝে মার্কিন নৌবাহিনীর সহযোগিতায় উদ্ধার পেয়েছেন জাহাজের 21 নাবিক। তারা সবাই ফিলিপাইনের নাগরিক। ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার জানিয়েছে, ডুবে যাওয়ার স্থানে পানিতে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ তেল। এতে ওই অঞ্চলের পানি দূষিত হওয়ার আশঙ্কা করছেন পরিবেশবিদরা। চলতি মাসের শুরুর দিকেই ক্যারিয়ারটির ফিলিপাইন থেকে রওনা হয়েছিল। গন্তব্য ছিল বাহরাইন, কিন্তু পথেই হুতি বিদ্রোহীদের হামলায় শিকার হয় জাহাজটি। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পরই সরব প্রতিবাদ জানিয়ে আসছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এদিকে নেতানিয়াহু বিরোধী আন্দোলনে উত্তাল দখলকৃত জেরুজালেম। মঙ্গলবার পার্লামেন্ট বা নেসেটের সামনে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং নতুন সরকার গঠনের দাবি জানিয়েছেন তারা। ইসরায়েলের পতাকা হাতে স্লোগান দেন আন্দোলনকারীরা। হামাস ও হিজবুল্লাহকে ঠেকাতে সরকারের ভূমিকা নিয়ে জানান তীব্র নিন্দা। 8 মাসেও হামাসের হাতে জিম্মিদের উদ্ধার করতে না পারায় নেতানিয়াহু সরকারের ব্যর্থ আখ্যা দেন তারা। বন্দীদের জীবনের তুলনায় রাজনৈতিক স্বার্থকে বড় করে দেখছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী, তোলেন এই অভিযোগও। হিজবুল্লাহকে ধ্বংসে লেবাননে যে কোনো মুহূর্তে সর্বাত্মক হামলার ঘোষণা দিল ইসরায়েল। বুধবার এই বিষয়ক পরিকল্পনায় অনুমোদন দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এদিকে পাল্টাপাল্টি হামলায় এখনও উত্তপ্ত লেবানন সীমান্ত। মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় বড় ধরনের হামলা চালায় ইসরায়েলি বাহিনী। জানায়, বিমান থেকে তাইবে, ওডেইসেই সহ জিব্বান এলাকায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একাধিক ঘাঁটি টার্গেট করে চালানো হয়েছে হামলা। ধ্বংস হয়েছে গোষ্ঠীটির বহু স্থাপনা। এদিকে হিজবুল্লাহর দাবি দেয়া হয়েছে হামলার কড়া জবাব। ইসরায়েলের অঞ্চলে দেশটির ট্যাঙ্ক বহরে চালানো হয়েছে পাল্টা আক্রমণ। তবে হিজবুল্লাহ ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। গেল অক্টোবর থেকেই গাজায় ইসরায়েলের অভিযানকে কেন্দ্র করে দুদেশের সীমান্ত রয়েছে উত্তপ্ত। গত 2 সপ্তাহে আরও চলেছে উত্তেজনার পারদ। পাল্টাপাল্টি হামলায় সীমান্তে পুড়েছে কয়েক কিলোমিটার এলাকা। ইউক্রেনে মস্কোর অভিযানকে সমর্থন করে পিয়ংইয়ং। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের সময় এমন মন্তব্য করলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। রাশিয়াকে উত্তর কোরিয়ার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু বলেও আখ্যা দেন তিনি। পশ্চিমাদের ঠেকাতে পিয়ংইয়ং এর পাশে থাকার আশ্বাস দিয়েছেন পুতিন। আগ্রাসনের বিরুদ্ধে পরস্পরের পাশে থাকার অঙ্গীকারে নিরাপত্তা বিষয়ক চুক্তি স্বাক্ষর করেন দুই নেতা। 24 বছর পর পিয়ংইয়ংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গভীর রাতে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। একগুচ্ছ গোলাপ উপহার দিয়ে লাল গালিচা সংবর্ধনা, জনতার উচ্ছ্বাস, তোপধ্বনি, সামরিক প্যারেডের মধ্য দিয়ে রাজকীয় এক অভ্যর্থনা। রুশ প্রেসিডেন্টের আগমন উপলক্ষে পিয়ংইয়ংয়ের সড়কগুলোও সাজানো হয়েছে পুতিনের ছবি সংবলিত পোস্টার ও ব্যানার দিয়ে। বাণিজ্য ও নিরাপত্তা বিষয়ক সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়ে পুতিনের এ সফর জানিয়েছিলেন আগেই। কিম জং উনের সাথে 2 ঘণ্টাব্যাপী বৈঠকেও হয় এই ইস্যুতে আলোচনা। রাশিয়াকে উত্তর কোরিয়ার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু বলে আখ্যা দেন কিম জং উন। কোরিয়ার জনগণের পরম বন্ধু বললেন পুতিনকে। রাশিয়ার নীতির প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা দেন তিনি। পরিস্থিতি খুব জটিল এবং তা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আরেকবার নিশ্চিত করতে চাই, রাশিয়ার সাথে আমাদের কৌশলগত যোগাযোগ আরও গভীর হবে। ভূ রাজনৈতিক পরিস্থিতিতে রাশিয়ার প্রতি আমাদের নিঃশর্ত সমর্থন অব্যাহত থাকবে। পিয়ংইয়ংয়ে আমন্ত্রণের জন্য কিমকে ধন্যবাদ জানান পুতিন। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নীতির বিরুদ্ধে লড়াইয়ে পরস্পরের পাশে থাকার কথা বলেন তিনি। দীর্ঘমেয়াদে আমাদের সম্পর্কের জন্য নতুন একটি কাঠামো তৈরি হলো আজ। রাশিয়ার নীতির প্রতি উত্তর কোরিয়ার সমর্থনের প্রতি সাধুবাদ জানাই। দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।
বৈঠক শেষে নিরাপত্তা বিষয়ক চুক্তি স্বাক্ষর করেন দুই নেতা। আগ্রাসনের বিরুদ্ধে পরস্পরকে সহায়তার কথা বলা হয়েছে সেখানে। কিম জং উনকে মস্কোয় আমন্ত্রণ জানান পুতিন। উত্তর কোরিয়া সফর শেষে ভিয়েতনামে যাবেন রুশ প্রেসিডেন্ট। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফর নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। মস্কো পিয়ংইয়ং সুসম্পর্ককে কোরীয় উপদ্বীপের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে ওয়াশিংটন। কিম পুতিন জুটিকে বিপজ্জনক বলে মনে করছে সিউলও। বিশ্লেষকরা বলছেন, মিত্রদের সাথে সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে বৈশ্বিক কাঠামোয় যুক্তরাষ্ট্রের আধিপত্য মোকাবেলা করতে চাইছেন ভ্লাদিমির পুতিন, তৈরি করতে চাইছেন নতুন বলয়। পিয়ংইয়ংয়ে ভ্লাদিমির পুতিনের জন্য রাজকীয় অভ্যর্থনা। আন্তর্জাতিকভাবে অনেকটা একঘরে দুই দেশের সম্পর্ক নতুন কাঠামো পাবে এমন লক্ষ্যের কথা জানিয়েছে রাশিয়া, উত্তর কোরিয়া। আর এতেই চিন্তার ভাঁজ প্রতিবেশী দক্ষিণ কোরীয়দের মাঝে। চীনের চেয়ে রাশিয়াকে নিয়েই বেশি চিন্তা, কারণ পুতিন যে কোনো পদক্ষেপ নিতে পারেন। রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার সম্পর্ক বিপজ্জনক। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণে রাজি করিয়েছিল। কূটনৈতিক পরিস্থিতির পরিবর্তনে এখন আর সে অবস্থানেই নেই পিয়ংইয়ং। সম্পর্ক জোরদারে পুতিন কিমের তোড়জোড়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রও। পেন্টাগনের দাবি, কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি মস্কো, সিওল। রাশিয়ার উত্তর কোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতামূলক সম্পর্ক অবশ্যই উদ্বেগের, বিশেষ করে যারা কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চায় তাদের জন্য। পিয়ংইয়ং নিশ্চিতভাবে অস্ত্র গোলাবারুদ পাঠাচ্ছে মস্কোয়, যা ব্যবহার করা হচ্ছে ইউক্রেনের সাধারণ মানুষদের বিরুদ্ধে। বিষয়টিতে নজর রাখবো আমরা। ইন্দো প্রশান্ত সাগরীয় অঞ্চল ও কোরীয় উপদ্বীপের নিরাপত্তায় মিত্রদের সাথে কাজ করছি আমরা। বিশ্লেষকরা বলছেন, নিষেধাজ্ঞা মোকাবেলা রাশিয়া উত্তর কোরিয়ার সম্পর্ক জোরদারের অন্যতম লক্ষ্য। একই সাথে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্ব কাঠামোর বিপরীতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে চাইছে রাশিয়া। আর ক্রমাগত নিষেধাজ্ঞা মোকাবেলায় মস্কোর সাথে কাজ করতে চায় পিয়ংইয়ং। গুরুত্ব পাচ্ছে সামরিক সহযোগিতাও। দুপক্ষের অভিন্ন সমস্যা হলো নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের আধিপত্যে বৈশ্বিক ব্যবস্থার বিপরীতে পুতিনও একটি বলয় তৈরি করতে চাইছেন। যেহেতু মার্কিন আধিপত্যের অন্যতম শিকার উত্তর কোরিয়া, রাশিয়ার রাজনৈতিক ও আদর্শগত সমর্থনকে গুরুত্ব দিচ্ছে তারা। সম্প্রতি জাতিসংঘেও উত্তর কোরিয়া বিরোধী পদক্ষেপে ভেটো ক্ষমতা প্রয়োগের নজির দেখিয়েছে রাশিয়া। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। রাশিয়ায় বান্ধবীর সাথে দেখা করতে গিয়ে আটক মার্কিন সেনাকে প্রায় 4 বছরের সাজা দিয়েছে মস্কোর আদালত। অর্থ চুরি ও হত্যা চেষ্টার মামলায় বুধবার দোষী সাব্যস্ত হন তিনি। গত 2 মে ভ্লাদিভোস্তকে আটক হয়েছিলেন মার্কিন সেনাবাহিনীর স্টাফ সার্জেন্ট 34 বছর বয়সী গর্ডন ব্ল্যাক। দক্ষিণ কোরীয় থেকে অনুমতি ছাড়াই রাশিয়ায় গিয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে $113 চুরি ও হত্যা চেষ্টার অভিযোগ করে রুশ বান্ধবী আলেকজান্ড্রা ভাসচুক। তদন্ত প্রতিবেদন ও শুনানির পর তাকে 3 বছর 9 মাসের কারাদণ্ড দেন আদালত। চুরির কথা স্বীকার করলেও হত্যা চেষ্টার কথা অস্বীকার করেছেন গর্ডন। অনুমতি ছাড়া রাশিয়ায় গিয়ে বিধি লঙ্ঘন করেছেন গর্ডন। অভিযোগ, মার্কিন প্রতিরক্ষা বিভাগের ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার বিভিন্ন কারাগারে সাজা ভোগ করছে কমপক্ষে 12 মার্কিনী। 5 যাত্রীসহ 53 বছর আগে মধ্য আকাশে উধাও হয়ে যাওয়া একটি প্রাইভেট জেট উদ্ধার করল যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ দল, যার ধ্বংসাবশেষ মিলেছে ভারমন্টের লেক চ্যাম্পেইনে। 5 দশক আগে বিমানটি বিধ্বস্ত হয় ওই হ্রদে। এতদিন বিষয়টিকে ভুতুড়ে আর রহস্যজনক মনে করা হলেও এবার মিলল আলোর দেখা। 1971 সালের 27 জানুয়ারি তীব্র তুষারঝড়ের রাতেই যুক্তরাষ্ট্রের ভারমন্ট থেকে রোড আইল্যান্ডে যাচ্ছিল একটি প্রাইভেট জেট। 2 ক্রু সহ যার যাত্রী সংখ্যা 5। গন্তব্যে পৌঁছানোর আগেই মাঝ আকাশে হঠাৎ করেই উধাও হয়ে যায় বিমানটি। নিখোঁজ বিমানের খোঁজে দফায় দফায় চলে অভিযান। লেক চ্যাম্পেইন আর আশেপাশের পাহাড়ি অঞ্চলগুলোকে ঘিরে চলে তৎপরতা। 5 দশক ধরে 17 দফায় খোঁজ করলেও মেলেনি কোনো চিহ্ন। সবশেষ 2014 সালেও চালানো হয় উদ্ধার অভিযান। তবে বিমানটির কোনো হদিস না পাওয়ায় একরকম হাল ছেড়ে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনার 53 বছর পর আবারও লেক চ্যাম্পেইনে সন্ধান চালায় বিশেষজ্ঞ গ্যারি কোজাক ও তার দল। লেকের 200 ফুট গভীরে বিশেষ যন্ত্রাংশের সাহায্যে খোঁজ মেলে 10 সিটের ওই জেটটির।
2 ক্রু মেম্বার সহ যাতে ভ্রমণ করছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের 3 কর্মী। জুনিপার আইল্যান্ডের কাছে হ্রদের তলদেশে পাওয়া জেটের ধ্বংসচিত্র উঠে আসে সোনার ইমেজে। বিশেষজ্ঞরা জানান বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেটি টুকরো টুকরো হয়ে যায়, ফলে এতদিন খুঁজে পেতে কষ্ট হয়েছে প্রাইভেট জেটটিকে। এদিকে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দুর্ঘটনায় না ফেরার দেশে চলে যাওয়াদের আত্মীয় স্বজনরা। আশা, পরীক্ষা করে হয়তো জানা যাবে দুর্ঘটনার কারণ। এটা পাওয়া খুবই শান্তির অনুভূতি, সেই সাথে দুঃখের অনুভূতিও। আমরা সবাই জানি সেখানে কি হয়েছিল। এখনো সেই দুর্বিষহ স্মৃতি আমাদের ভোগাচ্ছে। কঠিন হলেও সবাইকে এই বাস্তবতা এখন মেনে নিতে হবে। এখন অনেকটাই স্বস্তি পাচ্ছি। 53 বছর ধরে অপেক্ষা করছিলাম কারণ জানার জন্য। এখন কিছুটা হালকা মনে হচ্ছে। দুর্ভাগ্যবশত এটি এখন অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। আশা করি সেগুলোরও উত্তর মিলবে। এ যাবৎ লেকটিতে অন্তত 27টি বিমান দুর্ঘটনার খবর পাওয়া গেছে। অনিক রহমান, যমুনা নিউজ। ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো। একদিনেই পড়ে গেছে 20,000 একর বনাঞ্চল। আগুন ছড়িয়েছে লোকালয়েও, ক্ষতিগ্রস্ত হয়েছে 5 শতাধিক স্থাপনা। রাজ্য জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এরই মধ্যে দাবানল কবলিত ও আশপাশের এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। শুষ্ক বাতাস আর প্রচণ্ড দাবদাহের কারণে দ্রুত ছড়াচ্ছে আগুন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বাতাসের গতিবেগ ঘন্টায় 31 কিলোমিটার। রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় উদ্ধারকর্মী ও ফায়ার সার্ভিসের পক্ষে সম্ভব নয় এই দাবানল নিয়ন্ত্রণ করা। জরুরি ভিত্তিতে রাষ্ট্রীয় হস্তক্ষেপের অনুরোধও জানিয়েছে কর্তৃপক্ষ। প্রশান্ত মহাসাগরে সামরিক শক্তিমত্তা দেখাচ্ছে রাশিয়ার নৌবাহিনী। বুধবার পারমাণবিক সাবমেরিন থেকে মিসাইল ছুড়ে চালানো হয় এই পরীক্ষা। রুশ নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় বহর অংশ নিয়েছে এই মহড়ায়। 40টি জাহাজ ও নৌযান, 20টি নেভাল এয়ারক্রাফট ও হেলিকপ্টার অংশ নিয়েছে এই সামরিক প্রদর্শনীতে। আছে দূরপাল্লার অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফট, তল্লাশি উদ্ধারকারী হেলিকপ্টার। 18 জন শুরু হওয়া মহড়া চলবে 28 জুন পর্যন্ত। জাপান সাগর ও ওখটস্ক সাগরে সামরিক শক্তি প্রদর্শন করবে রুশ নৌসেনারা। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে আটক করা হয়েছে মার্কিন পপ গায়ক জাস্টিন টিম্বারলেককে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে স্যাগ হারবারের লং আইল্যান্ড থেকে আটক করা হয় তাকে। পুলিশ জানিয়েছে সোমবার মধ্যরাতে এলোমেলোভাবে গাড়ি চালাচ্ছিলেন তিনি। দুবার নিজের লেন থেকেও সরে যান। থামার নির্দেশ দেয়া হলেও না থেমে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে চলে যান তিনি। পরে তার পেছনে তাড়া করে তাকে থামানো হয়। পুলিশের ভাষ্যমতে সে সময় তার গা থেকে পাওয়া যাচ্ছিল মদের ঝাঁঝালো গন্ধ। সোজা হয়ে দাঁড়াতেও পারছিলেন না তিনি। 2025 মডেলের একটি ধূসর রঙের BMW চালাচ্ছিলেন টিম্বারলেক। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা আদি ও অকৃত্রিম। সন্তানকে ভালো রাখতে যে কোনো ত্যাগ স্বীকারের প্রস্তুত মা। তেমনি একজন চিলির ক্যামিলা গোমেজ বিরল রোগে আক্রান্ত শিশু সন্তানকে বাঁচাতে নেমেছেন কঠিন যুদ্ধে। চিকিৎসা তহবিল সংগ্রহে পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন প্রায় 1300 কিলোমিটার পথ। $3.5 মিলিয়ন সম্পূর্ণ অর্থই তুলে ফেলেছেন তিনি। চিলির চিলো দ্বীপ থেকে রাজধানী সান্তিয়াগোর দূরত্ব 1300 কিলোমিটার। প্রায় 2 মাস পায়ে হেঁটে এরই মধ্যে সান্তিয়াগো পৌঁছেছেন ক্যামিলা গোমেজ। বিরল জেনেটিক রোগে আক্রান্ত সন্তানের চিকিৎসায় অর্থ সংগ্রহ ও প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতেই তার এই পথ চলা। ডুসান মাস্কুলার ডিস্ট্রফি রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য দরকার প্রায় $4 মিলিয়ন। বিপুল এই অর্থ সংগ্রহে যখন কোনো কুল কিনারা মিলছিল না, তখনই পথেই সমাধানের পথ খুঁজে নিলেন মা ক্যামিলা। সন্তানকে বাঁচাতে মায়ের এই চেষ্টা হৃদয়ে ছুঁয়ে গেছে চিলির নাগরিকদের। সহায়তার হাত বাড়িয়েছেন অনেকে। পথ চলায় সঙ্গী হয়েছেন কেউ কেউ। দীর্ঘ 2 মাসে প্রয়োজনীয় অর্থের পুরোটাই সংগ্রহ করে ফেলেছেন ক্যামিলা। সন্তানের জন্য চিকিৎসা তহবিল সংগ্রহের পাশাপাশি বিশ্বব্যাপী জিন থেরাপি অনুমোদনের জন্য ক্যাম্পেইন করছেন ক্যামিলা। তার দাবি, সবার বাঁচার অধিকার আছে। যুক্তরাষ্ট্রে এর চিকিৎসা আছে, আমাদের এখানে নেই। এদেশে আরো হাজার হাজার ডুসেন রোগে আক্রান্ত শিশুরা আছে। আমি সবার হয়ে কথা বলছি, এই শিশুদেরও বাঁচার অধিকার আছে। এদিকে চিলিতে জিন থেরাপি অনুমোদন ও চিকিৎসা ব্যয় কমাতে প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিকের সাথে সাক্ষাৎ করেছেন ক্যামিলা। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, ক্যামিলাকে সর্বাত্মক সহায়তা করবে সরকার।
বুঝতে পারছি বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। নিয়মনীতি মেনে আমরা যতটা সম্ভব সাহায্য করব। ট্যাক্স কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছি। সন্তানের চিকিৎসার খরচ পুরোটাই সংগ্রহ করতে পেরে খুশি ক্যামিলা গোমেজ। প্রয়োজনের চেয়ে বেশি অর্থ সংগ্রহ করতে পেরেছি। চিলির সকল নাগরিকদের ধন্যবাদ বিপদে আমার পাশে থাকার জন্য। গত বছর ডুসান মাস্কুলার ডিস্ট্রফিতে আক্রান্ত রোগীর চিকিৎসায় জিন থেরাপির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। তবে দেশটিতে যাওয়ার সামর্থ্য না থাকায় এই রোগে আক্রান্ত অনেকেই তিলে তিলে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডিয়াসকে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।